ড্রামার শুরুতেই আমাদের মাস্টার ঝাঙের বাড়িতে দেখানো হয়। এখানে ফুগু একটি ফুল হাতে নিয়ে বলছিল, ছোট হরিণ, সে রাক্ষসে হরিণ, তার নাম লুসু। 1 বছর আগে সে কি যিশু থেকে এসেছিল? এবং তখনই মাস্টার ঝাং বলে যে হ্যাঁ, এবং তং বলে ও মিথ্যা বলেছে। বন উজাড়ের কারণে সব হরিণ এই এলাকা ছেড়ে চলে গেছে। এবং তখনই মাস্টার ঝাং বলে, আমি ওকে খুঁজে বের করার জন্য লোক পাঠাবো। এবং তখনই এখানে ওই মেয়েটি অর্থাৎ লি মাস্টার ঝাংয়ের হাতের উপর হাত রেখে বলে, আমি আপনাকে এই বিষয়ে একটা অনুরোধ করতে চাই। যদি এই ঘটনার আসল অপরাধী ধরা পড়ে তবে আপনি কি এবং তাওহুয়া উপত্যকার সমস্ত মানুষ ও ডিমনদের ক্ষমা করে দেবেন? কি কোনো অপরাধ করেনি, আমি তার সাথে থাকার সুযোগ ছেড়ে দিতে পারি। এই পৃথিবীতে আমার দেখা সেই সবচেয়ে দয়ালু মানুষ। আসলে এখানে এই মেয়েটি একটু রহস্যময়ী টাইপের। এই মেয়েটির যেহেতু আমাদের এখনো ঠিকভাবে পরিচয় বলা হয়নি, তবে হয়তো পরে বলা হবে। এই মেয়েটি এবং মাস্টার ঝাংয়ের সঙ্গে তাদের একটা ভালোবাসার সম্পর্ক আছে, হয়তো সেটা ধোঁকাও হতে পারে। যাই হোক, এবং এই কথা চলাকালীন তং হঠাৎ পিছনের দিকে তাকায়। আসলে এখানে কিছু বাজি ফোটানোর আওয়াজ আসছিল। তখনই মাস্টার ঝাং বলে, সময় হয়ে গেছে লি, তোমাকে অনুষ্ঠানের প্রস্তুতি নিতে হবে। ফলাফল যাই হোক না কেন, সবাই অনেক দিন ধরে অপেক্ষায় আছে। আজকের দিন কাউকে রাতের পাপীদের উন্মোচন থেকে বঞ্চিত করো না। এবং লি বলে, হ্যাঁ ঠিক আছে। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের সেই অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। আজকের এই অনুষ্ঠানের দিনে তাওহুয়া উপত্যকার সকল মানুষরা একজোট হয়েছিল এবং এখানে দন্ত সকলকে মোমবাতি এবং খাবার দিচ্ছিল, এদিকে আবার পিছনে নিয়ে আসছিল। আর এই দৃশ্যটা এতটা পরিমাণে সুন্দর ছিল যে আপনারা না দেখলেও বুঝতে পারবেন না। আর এদিকে ওদিকে যেন জোনাকি পোকার মতো খুব সুন্দর দৃষ্টি সৃষ্টি করছিল। এবং ওখানে থাকা তো সবাই বলছে পায় মাস্টার ঝাংও তার প্রেমিকাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখছিল এবং সে মনে মনে প্রচণ্ড পরিমাণে খুশিও হচ্ছিল। আসলে এখানে কিংলিকে মনে হয় সকলে পরী মনে করত। যেহেতু সে মাস্টার ঝাংয়ের সঙ্গে থাকতো, তাই হয়তো তার উপরে কেউ কখনো সন্দেহ করেনি। আসলে মাস্টার ঝাং এখানে প্রচণ্ড পরিমাণে একজন ভালো মানুষ ছিলেন। এবং তখনই লি বলে, রাতের পেঁচ গাছটি প্রস্ফুটিত হয়েছে, ইচ্ছা পূরণ শুরু হয়েছে, আকাশের চাঁদ ঝুলে আছে। আমি মানুষ এবং ডেমনদের সহাবস্থানের জন্য প্রার্থনা করি। এবং তখনই ওখানে থাকা সকল লোক নিচে হাঁটু গেড়ে বসে পড়ে তারা প্রার্থনা করার জন্য। এবং সকলের হাতে হাতে একটি করে মোমবাতি ছিল। আসলে এখানে যে গাছটি আছে বড় শুকনো মতো, এই গাছটিকে হয়তো তারা দেবতা রূপে মানত। আবারও কিংলি বলে, যেন পৃথিবীর বর্ণগত এবং সামাজিক বাধা থেকে মুক্ত হয়। এবং এদিকে আবার মাস্টার ঝাং তো দাঁড়িয়েছিলই এবং তিনি মনে মনে বলছিলেন, আমি মানুষ এবং ডেমনদের সহাবস্থানের জন্য প্রার্থনা করি, যেন পৃথিবী বর্ণগত এবং সামাজিক বাধা থেকে মুক্ত হয়। এবং তারপরেই আমরা দেখতে পাই কি যেতেই ওখানেই মেরে ফেলে। এবং আসলে ফুগুই বুঝতে পারে তাকে এখানে ফাঁসানো হয়েছে এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার পেঁচ গাছের নিচে তং এবং জিউকে একসঙ্গে দেখানো হয়। এখানে তং বলছিল, ইয়াং মাস্টার ফুগুই এখনো কেন ফিরে আসছে না? এবং তারপরে জিউ আবার পেটে হাত দিয়ে বলতে থাকে, ছোট মাকড়সা, আমার পেটে খুব ব্যথা করছে, আমার পেটের ভিতরে কিছু একটা নাড়াচাড়া করছে আর সেটা আমি অনুভব করছি। এবং এই কথা বলতে বলতেই মেয়েটি ওখানে ধপ করে পড়ে যায় এবং আমরা আরও দেখতে পাই পিছনে যারা বসেছিলেন তারাও আস্তে আস্তে পড়ে যেতে থাকে। এবং তং বলে,
তুমি নিশ্চয়ই খুব বেশি খেয়ে ফেলেছ, পেটুক কোথাকার। এবং তারপরে তো জিউ ওখানে পড়ে যায় আর তং সমানে বলতে থাকে, জিউ জিউ। আমরা দেখতে পাই কিছুক্ষণ পরেই সেই পিচ গাছটির পিছন থেকে কিংলি বেরিয়ে আসছিল আর বলতে বলতে আসছিল, আমার প্রিয় ঝাং। ঝাং কি? এটা দেখে মাস্টার ঝাং তো দৌড়ে কিংলির কাছে যাচ্ছিল, কিন্তু তার হাতে পায়েও কোনো বল শক্তি ছিল না, কারণ সেই বিষের প্রভাব তার উপরেও পড়েছিল। এবং তখনই ঝাং বলে, লি লি তোমার কি হয়েছে? কেন তারা সবাই এভাবে পড়ে যাচ্ছে? এবং আস্তে আস্তে কিংলি মাস্টার ঝাংয়ের দিকে এগিয়ে আসতে থাকে। এবং এই জায়গাটা এতটা পরিমাণে হিংস্র ভয়ানকে পরিবর্তন হয়েছিল, যেটা দেখে মনে হচ্ছিল হাজার হাজার বছর ধরে কিনা এই শহরটা পড়ে আছে ধ্বংসস্তূপ অবস্থায়। এখানে মাকড়সার জাল এবং যে গাছে কিনা কিছুক্ষণ আগে এত সুন্দর প্রজাপতি বসেছিল, সেই গাছটা কিনা এখন কালো শুকিয়ে পুরো একদম ধ্বংসস্তূপ হয়ে গেছে। এবং তখনই ফুগুই দেখতে পায় তং এখানে মাকড়সার জালের ভিতরে আটকে পড়ে আছে। এবং ফুগুই তো তংয়ের দিকে একদম বারবার ডাকছিল, কিন্তু মাস্টার ঝাং ঠিক একইভাবে তাকিয়েছিল এবং দাঁড়িয়েছিল, কিন্তু সে কোনো সাড়াই দিচ্ছিল না। এবং বারবার ডাকার পরে যখন সাড়া দেয়, তখন ফুগুই তো ওর অবস্থা এবং ওর চেহারা দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। কিন্তু তার যে এই চেহারা, ফুগুইয়ের তো আর 1 মিনিটও বাকি থাকে না এখানে কি হয়েছে সেটা বুঝতে। আসলে এখানে মাস্টার ঝাংয়ের অবস্থা হয়েছিল ঠিক রুমোর মতো। যেমন কোয়ান ঝিংটিং তার ছেলেকে নিয়ন্ত্রণ করছিল, ঠিক মাস্টার ঝাংয়েরও একই অবস্থা। কিন্তু ফুগুইয়ের তো আর কিছু বুঝতে বাকি ছিল না। এবং ফুগুই তো এখানে প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর বলে, কিংলি বাইরে এসো। তুমি কি চাকুয়া তৈন? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে তং এখানে এদের সাথে এত সুন্দর সময় কাটিয়েছে যেটা সে ভুলতেই পারছিল না। যেটা কিছুক্ষণ আগে সুন্দর মুহূর্ত ছিল, এখন সেটা মনে হচ্ছে শ্মশানে পরিণত হয়েছে। এবং তখনই ফুগুই বলে, কিংলি অমঙ্গলকে মুক্ত করে দিয়েছে, ফলে তাওহুয়া উপত্যকা রাতারাতি বদলে গেছে। গতকালও যারা প্রাণ শক্তিতে ভরপুর ছিল, আজ তারা শীতল নিথর দেহ। এই নিরীহ মানুষ এবং ডেমনদের কি কেবল দুর্বল হওয়ার কারণেই বেঁচে থাকার কোনো অধিকার নেই? এবং এখানেই সিন কাট হয়। বিদায়ও জানাচ্ছেন। এবং তং আর ফুগুই তো এখানে মন খারাপ করে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এবং মিস্টার ঝাং 1 কাপ ওয়াইন পান করেন। তখনই তং এখানে থাকতে না পেরে বলে, তাহলে আমি এখানে অন্যদের সাহায্য করতে যাচ্ছি। এবং তখনই ফুগুই মনে মনে বলছিল, মানুষ এবং ডেমন যেখানে মিলেমিশে থাকবে, এমন একটি স্বর্গ কি সত্যি অস্তিত্বহীন? ডেমনদের মধ্যেও ভালো এবং মন্দ আছে। মন্দরা শাস্তির যোগ্য, কিন্তু যারা ভালো তাদের অপরাধ কি? আবেগ বা ইচ্ছা ছাড়া পৃথিবীর সুখ দুঃখ বোঝা কিভাবে সম্ভব? তারা ভালোবাসা এবং ঘৃণা জানে, তারা কষ্ট বোঝে। তারা কেবল তাওহুয়া উপত্যকায় শান্তিতে থাকতে চেয়েছিল, কিন্তু তাদের সাথে ব্যবহার করা হয়েছে শোষণযোগ্য পিঁপড়ার মতো, যাদের যখন ইচ্ছা হত্যা করা যায়। মানুষ হোক বা ডেমন, এই পৃথিবীর প্রতিটি প্রাণী কি কেবল মৃত্যুর জন্যই জন্মায়? এবং মিস্টার ঝাং বলে ওঠে, সময় হয়েছে, সব কিছু শেষ করার সময় হয়ে গেছে। এবং এই কথাটা বলা মাত্রই মাস্টার ঝাং তার নিজের হাত কেটে রক্ত দান করে। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আমি এই একটি জায়গা খুব পছন্দ করেছি। গতকাল মিস্টার ঝাংয়ের আঙিনায় আপনাকে বসে নথিপত্র ঘাঁটতে দেখে আমি কল্পনা করেছিলাম, যদি আমাদের বাড়ি হতো তবে আমি হাঁস পালতাম এবং অনেক গাছ লাগাতাম, সেটা কতই না সুন্দর হতো।
কিন্তু আফসোস, এক রাতেই সব বদলে গেল। আমরা এখন মৃত্যুর দ্বারা বিচ্ছিন্ন। কোনো পরিবার নেই, কোনো আপনজন নেই, আর কিছুই নেই। এবং তখনই ফুগুই বলে, কিংতং, তোমাকে আমার কিছু দেওয়ার আছে। এবং এটা বলার সাথে সাথে ফুগুই উঠে এসে তংয়ের সামনে এসে দাঁড়ায় এবং তংকে কাপড়ে জড়ানো একটি তরোয়াল দেয়। এবং তং তখনই ওই তরোয়ালটা কিংতং নাম দিয়েছিলাম তোমাকে বেঁধে রাখার জন্য নয়, বরং আমার জায়গায় দাঁড়িয়ে তুমি যেন পৃথিবীকে দেখতে পাও সেজন্য। অন্ধকারের মধ্যেও নিজেকে তুচ্ছ মনে করো না। বিশ্বাস করো, তুমি সেই আলো হয়ে উঠতে পারো যা কুয়াশা দূর করে দেয়। পৃথিবী বিশাল এবং চমৎকার। এই বিশালতার মাঝেই তুমি অবশ্যই এমন একটি জায়গা খুঁজে পাবে যা সত্যিই তোমার হবে। আসলে ফুগুই এখানে তংকে কেবল যুদ্ধবিদ্যা নয়, বরং প্রতিকূলতার মাঝে টিকে থাকার মানসিক শক্তি দিচ্ছেন। তিনি তাকে নাম দিয়েছিলেন যাতে সে নিজের পরিচয় খুঁজে পায় এবং স্বাধীনভাবে নিজের গন্তব্য তৈরি করতে পারে। তারপর যুদ্ধ শেষে তং একটু মন খারাপ করে বলে, আমি বুঝতে পারছি ইয়াং মাস্টার ফুগুই, আপনি চান আমি যেন আলোর মধ্যে বাস করি, যেন আমি একজন উন্নত মানুষ হয়ে উঠি। হয়ে উঠতে হবে ইয়াং মাস্টার ফুগুই, চলুন আমরা এখানেই আলাদা হই। এবং তখনই ফুগুই বলে, কিংতং, আমার নিজের গন্তব্য আছে এবং তোমারও নিজের পথ আছে। যখন আশা বাস্তবে পরিণত হবে, যদি ভাগ্য সহায় হয়, তবে আমাদের আবার দেখা হবে। এবং তখনই তং কান্না করে, কোনোদিন আপনার আর আমার দেখা হয়, তবে আমি আপনার সাথে সবুজ পাহাড়, স্বচ্ছ জল, মরুভূমি আর বরফ দেখতে যেতে চাই। আপনার সাথে সেই সব দৃশ্যে দেখতে চাই যা আপনি আগে কখনোই দেখেননি। বিদায় ইয়াং মাস্টার ফুগুই। এবং এটা বলার সাথে সাথে ফুগুই এবং তং দুজনে আলাদা হয়ে যায়। দুজনে দুজনের পথের দিকে এগোতে থাকে। তং তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। এই আবেগঘন বিদায়ের মাধ্যমে শর্ট অ্যান্ড বিলভ ড্রামার 9 নম্বর পর্বটি শেষ হয়ে যায়। তং তার মাস্টারের শিক্ষা বুকে নিয়ে নতুন এক জীবনের পথে পা বাড়ালো, আর ফুগুই চলে গেলেন তার নিজের অজানা পথে। তো বন্ধুরা, তোমারও দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।